শেষ চরিত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ৪৬। বাড়ি থেকে বেরিয়ে সোজা পার্টি অফিসে এসেছে সায়ন। আজম তখন দলের ছেলেপুলেদের সাথে নিয়ে হৈ হৈ করে ক্যারাম খেলছিল। বাজি ধরেছে আজকে যে হারবে সেই কাচ্চি খাওয়াবে। তাদের দুই দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। খেলার মাঝে সায়নকে আসতে দেখে আজম গলা ছেড়ে ডাকলো। সায়ন থমথমে মুখে একবার তাকিয়ে মাথা ব্যথার কথা ইশারায় জানিয়ে অফিস রুমে ঢুকে গেল। ভাইয়ের মাথা ব্যথা করছে যেহেতু ঘুমালে ঠিক হয়ে যাবে ভেবে আজম আর কথা বাড়ালো না। তাছাড়া সায়ন যখন ডাকতে বারণ করে তখন জোর খাটিয়ে ডাকলে ভীষণ রেগে যায়। তখন চমৎকার চমৎকার গালি কপালে জোটে। সেসব গালি আবার দিনের বেলা বললে পাপ হয়, তাও আবার বড় বড় পাপ। এর চেয়ে খ্যাপা পাগল আপাতত ঘুমাক, একটু পরে না হয় ডেকে দেওয়া যাবে। এ কথা ভেবে তারা হৈ হৈ করে খেলাটা শেষ করলো। আজমের দল বাজিতে জিতে গিয়ে বিপক্ষ দলকে খুব করে পচালো। তারপর দল ভেদে কাচ্চি কিনে এনে সকলে একসাথে খেতে বসলো। সবার হাতে খাবারের প্লেট, কাচ্চির ঘ্রাণে মম করছে চারিদিক। আজম খেতে বসে হঠাৎ মনে পড়লো সায়ন রুম থেকে এখনো বের হয়নি। এত সময় রুম বন্দিও থাকে না কখনো। তাহলে কি শরীর বেশি খারাপ করছে? মেডিসিন আনতে হবে। এ কথা ভেবে সে খাওয়া ছেড়ে উঠে দরজা বন্ধ দেখে ডাকলো, ভাই ও ভাই, আহেন আমগো লগে খাবেন। বেশ কয়েকবার ডাকার পরও সায়নের জবাব পেল না। ততক্ষণে সবাই খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার কাছেও চলে এসেছে। ডাকছে একে একে। এত ডাকাডাকি শুনে সায়ন কপালের ওপর থেকে হাত না সরিয়ে বিরক্ত হয়ে দরজার দিকে তাকালো। ভেজা চোখ জোড়া না মুছে মলিন স্বরে জবাব দিল, তোরা খা। মিনমিনে সুরে জবাব পেয়ে আজম পুনরায় বলল, আহেন না ভাই, হকগলে মিলে একলগে খাই। ঘুমাবো একটু, 2 ঘন্টা পর ডেকে দিস। এবা করেন কেন? কত খাওন দাওন আনছি, আসেন একলগে খাই। মাদার চোদ, যাবি এখান থেকে? বলছি ঘুমাবো তাও খাওন খাওন কইরা ফাল পারতাছোস। আর একটা বাড়তি কথা কইলে জিন্দা কবর দিমু শালা। আসছে ভালোবাসা দেখাতে, তোদের ভালোবাসায় সায়ন মতে না আর। লাগবো না কারো ভালোবাসা। যে শালায় ভালোবাসা দেখাইতে আসবি তারেই কোপামু। ভাই, আজম্মা মাথা মুথা ঠিক নাই যা কইতাছি। ওষুধ আইনা দিমু? যাবি তুই? রাইগেন না ভাই, বাইরে আহেন। ভুল করলে আপনি 2 ঘা মারেন। তাও কন কি হইছে আপনার? কিছু হয় নাই, তবে আমারে উঠতে হইলে আমার হাতে খুন হবি তুই। কোনো কারণে সায়ন মাত্রাতিরিক্ত রেগে আছে বুঝে আজম কথা বাড়ালো না। নয়তো সত্যি সত্যি মায়ের নিশ্চিত, তাই শুধু বিড়াল সুরে বলল, আচ্ছা ভাই, আপনি তাইলে ঘুমান, কিছু লাগলে আমারে ডাইকেন, আমি এইখানেই আসি। এ কথা বলে ছেলেপুলেকে শব্দ করতে বারণ করে অন্যদিকে বসলো। যত খুশি নিয়ে খেতে বসেছিল তত খুশি আর রইল না কারো। কিন্তু সায়নের সমস্যার কথা সে নিজে থেকে না বললে জানার উপায় নাই কোনো। এসব ভেবে সে প্রথম লোকমা মুখে পুড়তে যাবে তখনই ফোনে রিংটোন বেজে উঠল। অসময়ে কল আসায় বিরক্ত হয়ে ডিসপ্লেতে তাকাতেই ভ্রু কুঁচকে গেল। এই নাম্বার থেকে অযথা কল আসে না, আর যখনই আসে তখনই বুঝতে হবে ঘটনা সিরিয়াস। তাই সে সতর্ক হয়ে চট করে উঠে দাঁড়িয়ে একটু সাইডে সরে গেল। তারপর দ্রুত কল রিসিভ করে বলল, হ্যালো শুদ্ধ ভাই। ভাইয়া কোথায় আজম? অফিস রুম থেকে বাইর হয়নি, তয় কি লইয়া জানি খুব রাইগা আছে। বের হলেও একা ছেড়ো না। কোনো সমস্যা ভাই? একটু, তবে যতটুকু বললাম মনে রেখো। চোখ কান খোলা রেখো। আর হ্যাঁ, আবারও বলছি ভাইয়াকে একা ছেড়ো না। জি ভাই, কিন্তু আপনি কোথায়? গাড়ির শব্দ শুনতাছি। আসি আশেপাশে, আপাতত ভাইয়ার দিকে খেয়াল রেখো, রাখছি। এ কথা বলে শুদ্ধ কল কেটে দিল। আজম ভ্রুজোড়া কুঁচকে আরেকবার তাকালো বন্ধ অফিস রুমের দিকে। তখন তাদের দলের এক ছেলে দৌড়ে এসে জানালো, চৌধুরী নিবাসে ঘটে যাওয়া ঘটনা, শীতলরাও চলে গেছে। সাথে সারাফত চৌধুরী সায়নকে বাড়ি থেকে বের করে দিয়েছে। একথা শুনে আজম হতবাক হয়ে মাটির দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো তার। তার দেখা সবচেয়ে সুন্দর পরিবারটি এভাবে ভেঙে গেল। এবার কি হবে? আর স্বর্ণ ভাইকে ছেড়ে চলে গেল। ভাই মানবে কিভাবে? মানার চেয়েও বড় কথা, বাঁচবে কিভাবে? কেউ না জানুক, সে তো জানে স্বর্ণের জন্য তাদের ভাই কতটা পাগল, ঠিক কতটা ভালোবাসে স্বর্ণ আপাকে। আজম আর ভাবতে পারল না, তবে এই ঘটনা জানাজানি করতে বারণ করলো এবং আপাতত ভিড় করতে মানা করে নিজেও বন্ধ রুমের দরজার কাছে 2 পা ছড়িয়ে বসে পড়ল। দেওয়ালে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলল, সব সুন্দর জিনিসের স্থায়িত্বকাল এত অল্প সময় দাও কেন গো মাবুদ? আমারে সুন্দর পরিবার দাও নাই মাইন্না নিছি, কিন্তু চোখে দেখার মতো সুন্দর একটা পরিবার দিছিলা, তাও কায়রা নিলা। আমার শাহরিয়ার ভাইয়ের ধৈর্য দাও খোদা। মানুষটা উপরে শক্ত হলেও ভেতরে যে নরম মাটি। পরিবারটাকে উনি বুক দিয়ে আগলে রাখতো, সেই পরিবার ভাইঙা গেছে। ভাইয়ের না জানি কত কষ্ট পাইতাছে, আর আমি কিনা কাচ্চি নিয়ে এতক্ষণ পইরা আসিলাম।
এ কথা ভেবে সে দুই হাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে লাগলো। তার চোখের পানি দুই হাতের ফাঁক গলে পড়তে লাগলো। এভাবে অনেকক্ষণ আজব সেখানেই বসে রইল। রাত বাড়ছে দেখে দলের অনেক ছেলেপুলেরা বাড়ি চলে গেল। কেউ থাকতে চাইলে আজম ওদের বারণ করে দিল। এভাবে ঘন্টা তিনেক পার হওয়ার পর সায়ন বেরিয়ে এলো। কঠিন মুখে আজমের দিকে তাকিয়ে বলল, কাঁদছিস কেন? কে মেরেছে তোর? ভাই, এত কিছু ঘইটে গেছে, আমি তখন কিছু বুঝি নাই ভাই। এখন বুঝেছিস? জি ভাই। বুঝে কার বাল ছিঁড়লি? একথা শুনে আজব মাথা নিচু করে নিল। তার দু চোখ তখনও ভেজা। ওকে কাঁদতে দেখে সায়ন কেবল হাসলো। তারপর আজমের কাঁধ জড়িয়ে ধরে সামনে হাঁটতে হাঁটতে বলল, পুরুষ মানুষের এত সহজে হারলে চলে না রে পাগলা। আমাদের বুকটা তৈরি কষ্ট লুফে নেওয়ার জন্যই। পুরুষ হয়ে জন্মেছি, একবার বাপে কষ্ট দিবে, মায়ে কষ্ট দিবে, ভাই বোনরাও আঘাত পাচ্ছি নাকি খোঁচা মেরে দেখবে। যাকে ভালোবাসি তাকে বাদ রাখাও যাবে না, বুঝলি? এতে পাপ হবে, পাপ। এভাবে হাসতে হাসতে সায়ন অনেক কথা বলল। বাচাল আজম চোখের পানি লুকাতে লুকাতে শুধু শুনে গেল। অতঃপর তারা হাঁটতে হাঁটতে একসময় অন্ধকারে মিলিয়ে গেল। কোথায় যে গেল আর খুঁজে পাওয়া গেল না। ইরানের রাজধানী তেহরান। সকাল 10টা 30 মিনিট। নগ্ন শরীরে কোমরের কাছটায় পাতলা একটি তোয়ালে রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে ইয়াসির। লম্বা হাত দুটো দুদিকে মেলে রাখা। তার মাথা ও দু পায়ের কাছে দাঁড়িয়ে চারজন লাস্যময়ী তরুণী। চারজনই বিদেশি, গায়ের রং ধবধবে ফর্সা, মাথা ভর্তি সোনালি চুল, পরনে কালো রঙের দুটো টুকরো ছোট পোশাক। যদিও স্থানকাল দেশভেদে এই পোশাক এখানে স্বাভাবিক। তরুণীদের উভয়ের হাতে বডি মাসাজ অয়েল। তারা নিজ নিজ ভঙ্গিমায় ইয়াসিরের সারা শরীর ম্যাসাজ করছে। কখনো বা দুষ্টি হেসে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে ইয়াসিরের শরীরের এক এক অংশ। এতে শক্ত পুরুষালী শরীরে নরম হাতের ছোঁয়ায় ইয়াসিরের যে শুধু ভালো লাগাই কাজ করছে তা নয়, বরং তার দেহখানাও একটু একটু জেগে উঠছে। চাচ্ছে নারীদেহের সংস্পর্শ, কিন্তু শরীর চাইলেও তার মনটা পড়ে আছে অন্য কিছুতে। তার শরীরের চাওয়া সুন্দরী নারীদেহ হলেও তার মন অন্য গান গাইছে। সে আচমকা বন্ধ চোখ খুলে হাতের কাছে থাকা তরুণীকে হ্যাঁচকা টানে কাছে আনলো। তারপর উল্টো গড়ানে নিজের বুকের নিচে পিষে ফেলে একটা কালো ওড়না রাখলো মেয়েটার মুখের উপর। চোখ দুটো খোলা রেখে কপাল আর নাক ঢেকে দিয়ে ভালো করে দেখলো। না, মিলছে না। এই চোখ দুটোও নয়। যেই চোখ সেদিন রাতে সে দেখেছিল সেই চোখ দুটো ছিল একেবারেই অন্যরকম। অদ্ভুত রকমের সুন্দর ছিল। চোখের ভাষা ছিল ধ্বংস করে দেওয়ার মতো। এমনি এমনি সেই চোখের মালিকের নাম দেয়নি অগ্নিকন্যা। এই তরুণীর চোখের সাথে মিলছে না দেখে ইয়াসির খুব বিরক্ত হলো। সে মেয়েটিকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে তোয়ালে কোমরে পেঁচিয়ে উঠে দাঁড়ালো। তার জিম করা পেটানো দেহে তেল চপচপ করছে। এখনই শাওয়ার নেওয়ার প্রয়োজন ভেবে শীষ বাজাতে বাজাতেই এগুলো সুইমিং পুলের দিকে। সুইমিং পুলের নীল জল টলমল করছে। মাথার উপরে মস্ত বড় আকাশের ছবি ভাসলে স্বচ্ছ জলে। সে এক লাফ দিতেই জল ছিটকে পড়লো আশেপাশে। পরপর বেশ কয়েকটা ডুব দিয়ে মাথা নাড়তেই চুলের পানি ছিটকে পড়লো আশেপাশে। দম বন্ধ করে পানিতে নিজেকে ডুবিয়ে রাখলো মিনিটের কাঁটা ধরে। রোজকার চর্চা থাকায় খুব একটা কষ্ট হলো না, তবে সে প্রচণ্ড অস্থির অন্য কারণে। আগে তার শরীরে ক্ষুধা জাগলে মেয়ে নিয়ে শুয়ে পড়তো, আর এখন শরীর জাগলেই মেয়ে আনে ঠিকই, তবে যখনই কাছে যায় কিংবা পার্টনারের চোখে চোখ পড়ে তখনই কিছু একটা মনে পড়ে মুডটাই চলে যায়, যা অতিমাত্রায় অসহ্য। কয়েকদিন যাবৎ এসব ঘটছে তার সাথে। মানে হয় এসবের? কে সেই কন্যা? কেনই বা খোঁজ মিলছে না তার? সামান্য দৃষ্টির বাণ ছুঁড়ে তার মনে সুখ কেড়ে নেওয়ার মানে হয়? শুরুর দিকে মেয়েটাকে খোঁজার জন্য এতটা আগ্রহ দেখায়নি, তবে আজকাল মনে হচ্ছে মাফিয়াগিরি ছেড়ে সেই মেয়েটার সন্ধানেই বের হতে হবে। এসব ভাবতে ভাবতে সাঁতার কাটতে লাগলো সে। ঠোঁটে ফিসেল হাসি, মনে দুষ্টু ভাবনা। মেয়েটা যদি বেঁচে থাকে মুখোমুখি হবেই সে। আর যখন তাকে পাবে একদণ্ড শান্তি দেবে না, না শারীরিকভাবে আর না মানসিকভাবে। তাকে এত প্যারা দেওয়ার শোধ হাড়ে হাড়ে তুলবে। ইয়াসির যখন এসব ভাবনায় মশগুল তখন তার সহকারী বুরাক দৌড়ে এলো সুইমিং পুলের কাছে। হাঁপাতে হাঁপাতে এসে ঝরঝরে ইংলিশ বলল, স্যার এক্ষুনি আমাদের বাংলাদেশে ফেরা উচিত। সহকারী বুরাকের কথা শুনে ইয়াসির ঘাড় ঘুরিয়ে একবার তাকে পুনরায় সাঁতার কাটতে লাগলো। বুরাক নিজেও বুঝলো ইয়াসির সিরিয়াসভাবে নিচ্ছে না তার কথা, তাই পুনরায় আমতা আমতা করে বলল, সোয়েব শুদ্ধর ভাই শাহরিয়ার সায়ন আমাদের ডেরায় কাল হামলা করেছিল। মুখোশ পরে হামলা চালানোয় প্রথমে কেউই চিনতে পারেনি, পরে জানা গেছে সে সায়ন ছিল। ইয়াসিরের হাত পা ততক্ষণে থেমে গেছে। সে তীরে এসে ভেজা চুল ব্যাকব্রাশ করতে করতে শীতল কণ্ঠে বলল, হঠাৎ আমাকে সুরসুরি দিল কেন শালাই? যতটুকু জেনেছি তাতে মনে হচ্ছে চৌধুরী নিবাসে দুটো সিসি ক্যামেরা লাগিয়েছিলেন, সেটার কথা জেনে গেছে। বড় কথা হলো ক্যামেরা সবার প্রথমে নজরে পড়েছিল ওই বাড়ির ছোট গিন্নির। অবাক করার ব্যাপার, উনি কথা কাউকে না জানিয়ে দুই মেয়ে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। তারা যাচ্ছে সেনা হাউজে।
ও আই সি, এবার দেখি ফিরতেই হবে। এই নাটকের পোলাপান নিয়ে আর পারা গেল না। এরা দু ভাই আমার পেছনে সুরসুরি না দিলে শান্তি পায় না বোধ হয়। চৌধুরীদের ছোট কন্যাকে যে মধু দিয়ে কত শখ করে খেতে চাইলাম, আবার আমার মুখের খাবার কেড়ে নিল জাউরা পোলাপান। এবার ফুলটাকে সেনা হাউস থেকে তোলা রিস্কি হয়ে যাবে। কেন স্যার? কারণ সেনা হাউসের প্রতিটা গেটে বন্দুক হাতে তোমার বাপরা দাঁড়িয়ে থাকে। তোমার বাপদের টপকে মেয়ে তোলা কি এত সোজা ভেবেছ? সরি স্যার। যাই হোক, জেট রেডি করো, লাঞ্চ সেরে বের হব। জি স্যার। একথা বলে বোরাক দ্রুত পায়ে প্রস্থান করলো। ইয়াসির জুসের গ্লাসে ঠোঁট ছোঁয়াতে গিয়েও হঠাৎ থেমে গেল। হাতের কাছে ওর আরেকটা শুকনো তোয়ালের নিচে থাকা পিস্তলটা নিয়ে শ্যুট করলো বডি ম্যাসেজ করা এক তরুণীর দিকে। নিখুঁত নিশানায় তরুণীর কপাল ফুটো হয়ে বুলেট গিয়ে লাগলো পাশের দেওয়ালে। টুং করে শব্দ করে সেটা ছিটকে পড়লো আশেপাশে। মেয়েটার সাথে সাথে মেঝেতে ধপ করে পড়লো, আর তখনই তার ছিটকে পড়লো একটি ক্যামেরা, যেটা দিয়ে এতক্ষণ ইয়াসিরের গতিবিধি রেকর্ড হচ্ছিল, এবং সেটা বাংলাদেশের কেউ নিখুঁতভাবে দেখছিল এবং নোট করছিল। কিন্তু ধরা পড়ে সাইলেন্সার লাগানো পিস্তলের মাত্র একটা বুলেট মেয়েটির প্রাণ কেড়ে নিল। মেয়েটি খোলা চোখে অদূরে দাঁড়ানো ইয়াসিরের দিকে তাকিয়ে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এদিকে মেয়েটিকে ধরা পড়তে দেখে শুদ্ধ বাংলাদেশে বসে শান্ত চোখে তাকিয়ে শুধু দেখে গেল। পরের দিন সকাল 8:30, শীতল থম মেরে বসে আছে তার রুমের সঙ্গে লাগানো বেলকনিতে। চোখজোড়া অশ্রুতে টইটম্বর, নীরব কান্নায় গালজোড়া ভিজে আছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে না মুছতে পরক্ষণে গাল ভিজে একাকার। হেসকে উঠছে ক্ষণে ক্ষণে। গতকাল রাতে গাড়িতে খাওয়ার পর কি মরণ ঘুম দিয়েছিল, একবারও সজাগ হয়নি। সারা রাত বেহুশের মতো পড়ে পড়ে ঘুমিয়েছে। সকালে সেনা হাউজে প্রবেশের পর নাকি শুদ্ধ পুনরায় ফিরে গেছে। ইস, মানুষটা সারা রাত কষ্ট করে এলো, অথচ একবার হাসিমুখে বিদায় জানাতেও পারল না। আবার কবে দেখা পাবে ঠিক নেই। তারা কবে ফিরবে তাও জানে না। এতদিন সে কিভাবে থাকবে মানুষটাকে না দেখে? ফোনে দেখে কি মনে ভরে, না ছুঁয়ে পারে? এভাবে নি থাকা যায়? এমন তো না যে চুপি চুপি করে দেখা করতে আসতে পারবে। এসব ভেবে তার কান্না দ্বিগুণ বাড়ল। স্বর্ণ ফ্রেশ হয়ে কান্নারত বোনের কাছে এসে বলল, ফ্রেশ হয়ে খাবি চল। শীতল বোনের কথা শুনে অশ্রু টলমল করা চোখে তাকিয়ে বলল, শুদ্ধ ভাই কি যাওয়ার সময় আমাকে ডেকেছিল? না, আমি ডাকতে বারণ করেছিলাম। কেন বারণ করেছিলি? এখন আমার কষ্ট হচ্ছে না? তোকে বলেছিলাম এত পণ্ডিতি করতে? না জানি কত কষ্ট পেয়ে ফিরে গেছে মানুষটা। বুঝদার মানুষ কষ্ট পাবে কেন শুধু শুধু? কথাটা শীতলের পছন্দ হলো না। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, বাবা মায়ের ভালো মেয়ের অভিনয় তো ভালোই করলি আপু। মেয়ে হিসাবে তুই সর্বেসর্বা হলেও প্রেমিকা হিসেবে খুব জঘন্য, তাকে জানিস? জানি। তোর কষ্ট হচ্ছে না সায়ন ভাইয়ের জন্য? না। তুই আসলে পাষাণ। তুই জানিস ভাইয়া তোকে ছাড়া থাকতে পারে না, তবু কেন এত কষ্ট দিলি ভাইয়াকে? ভাইয়া কত বড় মুখ করে বলল তুই ভাইয়ার হাত কখনো ছাড়বি না, অথচ তুই কিনা সবার আগে ভাইয়ের হাত ছেড়ে দিলি। বাবা মায়ের ভালো মেয়ে হওয়ার লোভ সামলাতে পারলি না। স্বর্ণ বোনের কথা শুনে একদৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর হঠাৎ বলল, ধর, এখন খবর পেলি তোর শুদ্ধকে কেউ গুলি করেছে কিংবা রাস্তায় পিষে দিয়েছে, কেমন লাগবে তোর? আপু! শীতল এত জোরে চিৎকার করে আপু বলেছে যেন তার গলার রগ ছিঁড়ে যাওয়ার উপক্রম। সে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে স্বর্ণের দিকে। সামান্য কথাতে বোনকে এভাবে রেগে যেতে দেখে স্বর্ণ শুধু হাসল। তারপর চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শীতল বজ্রকঠিন স্বরে বলল, সামনে পরিস্থিতি কেমন হবে জানি না, তবে আমি শীতল ওয়াদা করে বলছি, শুদ্ধ ভাই যদি কখনো আমার দিকে হাত বাড়িয়ে ডাকে আমি তাকে ফিরিয়ে দেব না। আমার কাছে একদিকে তোরা, আরেকদিকে আমার শুদ্ধ ভাই। আমি তোর মতো করে আমার প্রিয় পুরুষের বুকে ছুরি চালিয়ে ভালো মেয়ে হতে পারবো না। বাবা মায়ের ভালো মেয়ে হতে গিয়ে তার ভালোবাসার দিকে আঙুল উঠাতে পারবো না। আর এই মুহূর্তে যা উচ্চারণ করলি, ভুলেও আর করিস না আপু। তাহলে আমি ভুলে যাব তুই আমার আপন বড় বোন। যে মানুষটা বর্তমানে আমার মোনাজাতে স্থায়ীভাবে জায়গা দখল করেছে, তার মৃত্যুর কথা কল্পনা করতেও পারি না আমি। মৃত্যুর কথা বললেই কেউ মরে যায় না বোন। না মরুক, তবুও তুই বলবি না। আমার শুদ্ধ ভাই, আমার সায়ন ভাইকে নিয়ে তুই কোনো কথা বলবি না। তোর থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই সেলফিশ, তুই খারাপ, খুব খারাপ। কথা বলে শীতল কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। বোনের যাওয়ার দিকে তাকিয়ে স্বর্ণ কেবল হাসলো। বাবা আর্মিতে কর্মরত হলেও কখনো সেনানিবাসে আসেনি তারা। ফোনে যতটুকু দেখেছে সেইটুকুই। তবে আজ স্বচক্ষে ভেতরের পরিবেশ দেখে মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। চারপাশটা ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে নারকেল গাছের সংখ্যা একটু বেশি মনে হচ্ছে। স্বর্ণের এসব জায়গা খুব বেশি পছন্দ। সে একা একা দাঁড়িয়ে কিছুক্ষণ আশেপাশে দেখে আকাশের দিকে তাকালো। তারপর আকাশের বুকে উড়ে যাওয়া একটা পাখির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল,
পৃথিবীতে হাজারটা মিথ্যা কথার মাঝে একটা মিথ্যা হলো তোমাকে ছাড়া আমি বাঁচব না। আসলে কেউ কারোর জন্য মরে না, মরণ এতটাও সোজা না। তুমিও ভাবতে তোমার স্বর্ণকমলকে ছাড়া বাঁচবে না, শ্বাস আটকে মারা যাবে। কিছুদিন যাক, দেখবে তুমি আমাকে ছাড়াই থাকতে অভ্যস্ত হয়ে গেছো। ভালো থেকো প্রিয়, আমাকে ছাড়াই ভালো থাকতে শেখো। একথা বলে স্বর্ণ স্থান ত্যাগ করলো। তারপর শীতলকে এত ডেকেও রুমের দরজা খোলাতে পারলো না, আর না মেয়েটা সারাদিনে মুখে কিচ্ছুটি দিল। শাহাদাত চৌধুরীও ব্যর্থ হয়ে মলিন মুখে চলে গেলেন। এখানে যদি স্বয়ং সারাফত চৌধুরী হতেন তাহলে মেয়েটাকে দুবার ডাকতে হতো না। শুধু সারাফত চৌধুরী যদি দরজায় কড়া নেড়ে বলতেন, মা, আমার শীতল আম্মা কই, খাবো তো, এসো মা, ব্যাস তাতেই কাজ হয়ে যেত। আর হবে নাই বা কেন, বাবাকে কাছে না পেয়ে সারাফত চৌধুরীর আঙুল ধরে হাঁটতে শিখেছে, ওনার হাতে খেয়েছে, ওনার বুকেই কত রাত ঘুমিয়েছে। মায়া টান জিনিসগুলো অদ্ভুত রকমের। যখন সবাই ব্যর্থ হলো তখনই শাহাদাত চৌধুরীর কাছে কল এলো। বড় ভাইয়ের নাম্বার দেখে শাহাদাত চৌধুরীর বুক কেঁপে উঠল। তবুও কল রিসিভ করতেই ভেসে উঠল বড় ভাইয়ের মুখ। তবে উনি ভাইয়ের মুখের দিকে তাকানোর সাহস পেলেন না, তাই চোরের মতো মুখ কাচুমাচু করতে লাগলেন। সারাফত চৌধুরী যেন বুঝলেন ভাইয়ের অবস্থা, তাই বললেন, আমার শীতল আম্মা কই? দূরে গিয়ে বড় আব্বুকে ভুলে গেলে চলবে? এই বুড়ো মানুষটার কথা কেউ না ভাবলে কাদের নিয়ে বাঁচবো আমি, হুম? শাহাদাত চৌধুরী ভেজা স্বরে আর জবাব দিতে পারলেন না। পাশে থাকা সবাই ধপ করে বসে পড়লেন। তাই স্বর্ণ এসে বাবার হাত থেকে ফোনটা নিল, নিজে কথা বলল। তারপর শীতলের রুমের দরজায় কড়া নেড়ে বলল, বোন, বড় আব্বু কথা বলবে, দরজা খোল। এ কথা বলতে দেরি দরজা খুলে ফোন কেড়ে নিতে দেরি হয়নি। এরপর সে ঠোঁট ভেঙে শব্দ করে কেঁদে তোতা পাখির মতো বলতে থাকলো, বড় আব্বু, বড় আব্বু, আমাকে নিয়ে যাও। শীতলকে এভাবে কাঁদতে দেখে সারাফত চৌধুরী ক্যামেরা ঘুরিয়ে দিলেন অন্যদিকে। তারপর দ্রুত চোখ মুছে ক্যামেরা ঠিক করে আদুরে সুরে বলতে লাগলেন, আম্মা, আমার আম্মা যান, কাঁদে না মা, খেয়েছো মা? মুখটা শুকনো লাগছে কেন? বড় আব্বু, আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব। খুব তাড়াতাড়ি আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো মা, তোমাকে ছাড়া আমাদের বাড়ি অচল, কাঁদে না মা। তুমি কাঁদলে আমরা কি ভালো থাকবো বলো? একথা বলতেই সীতারা ফোন কেড়ে নিলেন। আঁচলে চোখ মুছে জোরে জোরে কাউকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, আমি কালই শুদ্ধকে পাঠাবো, তোরা দুবনে চলে আসবি। আর কে বাড়ি ফিরলো না ফিরলো এত দেখার সময় নেই। চলে আয়, আমি নিজে তোদের বিয়ে দেবো। দেখি কোন আর্মি আর আর্মির বউ বাধা দিতে আসে। দেশে কি আর আইন নাই, নাকি আমরা আইন বুঝি না? বাড়ির মেয়ে দুটোকে নিয়ে গিয়ে লাইক সাজছে তারা, লাইক। মেয়ে ওদের একারই, আমরা যেন বানের জলে ভেসে গেছি। আমাদের কোল ফাঁকা করবি তো আগে কেন নিয়ে মেয়ে দুটোকে দূরে নিয়ে যাসনি? কেন হিসেব করে বাড়ির সন্তানদেরকে ভালোবাসতে বলিসনি? পেলে পুষে বড় করলাম আমরা, এখন আমাদের বুক ফাঁকা করে দিয়ে তারা ভালো বাবা মা সাজছে, ভালো বাবা মা।